হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের রুটিন অনুযায়ী এখন রাষ্ট্রবিজ্ঞানের বড় প্রশ্নর ক্লাস আছে। আর আমাদের 6 নম্বর অধ্যায় আলোচনা হচ্ছিল। এই 6 নম্বর অধ্যায় থেকে তোমাদের যে সাজেশানটা দিয়েছিলাম সেই সাজেশানের এই দেখো এই প্রশ্নটা আজকে নিয়ে আমি আলোচনা করব। অলিখিত সংবিধান কাকে বলে, এর দোষ গুণ আলোচনা করো। এই প্রশ্নটা আজকে আলোচনা করব। খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। দেখো, কোনো দেশের সংবিধান যখন লিখিত দলিল আকারে থাকে না তখন তাকে বলে অলিখিত সংবিধান। কি বললাম? কোনো দেশের সংবিধান যখন লিখিত দলিল আকারে থাকে না তখন তাকে বলে অলিখিত সংবিধান। এখানে প্রধানত প্রথা ও রীতিনীতির দ্বারা শাসন ব্যবস্থা পরিচালিত হয়। এখানে প্রধানত প্রথা ও রীতিনীতির দ্বারা শাসন ব্যবস্থা পরিচালিত হয়। উদাহরণ হিসাবে ব্রিটেনের শাসন ব্যবস্থার কথা বলা যায়। এখানে এখানে সংবিধান লিখিত দলিল আকারে নেই। প্রথা ও রীতিনীতি এই শাসন ব্যবস্থার মূল চালিকা শক্তি। প্রথা ও রীতিনীতি এই শাসন ব্যবস্থার মূল চালিকা শক্তি। এবারে দেখো, এই অলিখিত সংবিধানের গুণাগুণ নিম্নে আলোচিত হলো। গুণাগুণ মানে দোষ এবং গুণ দুটোই। গুণ মানে ভালো দিক আর দোষ মানে জানো ত্রুটি বা খারাপ দিক। প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অলিখিত সংবিধানের গুণ, অর্থাৎ এই অলিখিত সংবিধানটা কোন কোন ক্ষেত্রে ভালো। দেখো প্রথম পয়েন্ট কি আছে, দেখো প্রথমত বলে যে পয়েন্টটা আছে, দেখো প্রথম পয়েন্টটা, অলিখিত সংবিধানের প্রধান গুণ হলো এর নমনীয়তা। এই ধরনের সংবিধান সহজে পরিবর্তন করা যায় বলে দেশের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। ক্ষমতাসীন রাজনৈতিক দল জনগণের চাহিদা অনুযায়ী সংবিধান পরিবর্তন করতে পারে বলে অলিখিত সংবিধান জনপ্রিয় হয়ে ওঠে। এখানে জনগণের বিক্ষোভের সম্ভাবনা কম থাকে। বিক্ষোভ মানে কি বলতো, আন্দোলন করা, এরকম একটা মনোভাব, এরকম একটা টেন্ডেন্সি কম থাকে জনগণের মধ্যে। তারপরে দ্বিতীয় পয়েন্ট দেখো, 2 নম্বর পয়েন্ট কেন ভালো বলা হচ্ছে, অলিখিত সংবিধান নমনীয় হওয়ার জন্য, নমনীয় মানে কি জানো তো, সহজে চেঞ্জ করা যায়, ঠিক আছে। নমনীয় হওয়ার জন্য এই সংবিধান অতি সহজেই দেশের সংকটকালীন পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম। পরের পয়েন্ট দেখো, তৃতীয়ত, অলিখিত সংবিধানকে জাতীয় স্বার্থের অনুকূল বলা হয়ে থাকে। অনুকূল মানে কি, জাতীয় স্বার্থের একদম সহায়ক, ঠিক আছে, সেটা বলা হয়ে থাকে। কারণ জাতির প্রয়োজনে এই সংবিধানকে সহজে পরিবর্তন ও প্রয়োগ করা যায়। তারপরে কেন ভালো বলা হচ্ছে, চতুর্থ পয়েন্ট দেখো, লিখিত সংবিধান সংকীর্ণতায় আবদ্ধ, কারণ তা প্রথা ও রীতিনীতিকে গুরুত্ব দেয় না, অথচ সমাজ জীবনে এর গুরুত্ব আছে। অলিখিত সংবিধান এগুলির ওপর গুরুত্ব দেয়। পরের পয়েন্ট দেখো, পঞ্চমত, কেন ভালো বলা হচ্ছে, অলিখিত সংবিধান কোনো বিষয়ের আইনগত বিচার বিবেচনার পরিবর্তে দেশ ও দেশবাসীর প্রয়োজনীয়তার দিকে অধিক গুরুত্ব দেয়। বলছে অধিক গুরুত্ব দেওয়া হয় এবং সেই কারণে অতি সহজে জনমতের প্রতিফলন ঘটে। কি বললাম এখানে তাহলে, অলিখিত সংবিধানে কোনো বিষয়ের আইনগত বিচার বিবেচনার পরিবর্তে দেশ ও দেশবাসীর প্রয়োজনীয়তার দিকে অধিক গুরুত্ব দেওয়া হয় এবং সেই কারণে অতি সহজে জনমতের প্রতিফলন ঘটে। এবারে হচ্ছে দেখো পরের যে পার্টটা আছে, অলিখিত সংবিধানের দোষ বা ত্রুটি। এখানে দেখো প্রথম পয়েন্ট, এক্ষেত্রে দেখো অলিখিত সংবিধানের প্রধান দোষ হলো এই যে এই সংবিধান অস্পষ্ট এবং অনির্দিষ্ট। এইরূপ সংবিধানে সাংবিধানিক আইন লিখিত আকারে থাকে না বলে এই সংবিধান স্পষ্ট হয়ে উঠতে পারে না। পরের পয়েন্ট, দ্বিতীয়ত দেখো, অলিখিত সংবিধান সহজে পরিবর্তন করা যায় বলে শাসক গোষ্ঠী নিজেদের খুশি মতো সংবিধান পরিবর্তন করতে পারে। কি বললাম, অলিখিত সংবিধান সহজে পরিবর্তন করা যায় বলে শাসক গোষ্ঠী নিজেদের খুশি মতো সংবিধান পরিবর্তন করতে পারে।
ফলে সংবিধানের পবিত্রতা নষ্ট হয়। তৃতীয়ত দেখো, অলিখিত সংবিধান প্রচলিত প্রথা রীতিনীতির ওপর প্রতিষ্ঠিত বলে এর এর বিধানগুলি খুব স্পষ্ট হয়। বিধান কথার মানে হচ্ছে নিয়ম। কি বললাম? অলিখিত সংবিধান প্রচলিত প্রথা রীতিনীতির ওপর প্রতিষ্ঠিত বলে এর বিধানগুলি সুস্পষ্ট নয়, ঠিক আছে, স্পষ্ট নয় আর কি। এই অস্পষ্টতার সুযোগ নিয়ে বিচার বিভাগ অতিমাত্রায় শক্তিশালী হয়ে উঠতে পারে। শাসন বিভাগও আইন বিভাগের ওপর প্রাধান্য প্রতিষ্ঠা করতে পারে। পরের পয়েন্ট দেখো, চতুর্থ, এখানে কি বলা হচ্ছে দেখো, যুক্তরাষ্ট্রে অলিখিত সংবিধান কাম্য নয়, কারণ যুক্তরাষ্ট্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে স্পষ্টভাবে ক্ষমতার বন্টন করা হয়, তাতে বিরোধের ক্ষেত্র কমে যায়। কিন্তু এখানে অলিখিত সংবিধান থাকলে কেন্দ্র রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপ করতে পারে। এবারে দেখো মূল্যায়ন। এখানে কি বলা হচ্ছে দেখো, মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো, অলিখিত সংবিধানের মধ্যে যেমন কিছু সুবিধা আছে তেমনই কিছু অসুবিধাও আছে। তবে অনেকে মনে করেন লিখিত সংবিধান কাম্য, তাই প্রতিটি দেশে লিখিত সংবিধান তৈরির প্রবণতা দেখা যাচ্ছে। তবে কোনো সংবিধান পুরোপুরি লিখিত হতে পারে না, কিছু অলিখিত অংশ থাকে। ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে সংবিধান লিখিত হলেও অলিখিত অংশ আছে। এই ছিল আজকে ক্লাস। কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা জানাবে।